প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস নাম্বার 1 নিয়ে এসেছি, প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে প্রায় সময় বলতে কি আগে কিন্তু আসতো, কিন্তু মাঝখানে যখন করোনার পর শর্ট সিলেবাস করা হয়ে গিয়েছিল তখন এই চ্যাপ্টারটা অনেকটা স্কিপ করা হয়ে গিয়েছিল। মানে স্কিপ বলতে এই চ্যাপ্টারটা পুরোটাই বাদ ছিল, মানে কোনো কোয়েশ্চেন আসতো না। আর এমনি চ্যাপ্টারটা থেকে বেশিরভাগ সময় এমসিকিউ আসে, সিকিউ একটু কম আসে। সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে পলভঙ্গি বলে। আর আর নাহলে সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে এমসিকিউটা আসে। তাও আমরা এই চ্যাপ্টারটা পুরোটা আলোচনা করবো এবং বেসিক টু অ্যাডভান্স সব কিছু আমরা এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। তাই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা হচ্ছে কি চ্যাপ্টারটা হচ্ছে মানে কি তুমি যে ল্যাবরেটরিতে যাবা, কেমিস্ট্রি মানে তো তোমার বেশিরভাগ ক্ষেত্রে ল্যাবরেটরিতে টাইমটা স্পেন্ড করতে হবে। সেখানে কিছু তুমি কেমিস্ট্রির মাধ্যমে তোমাকে বিক্রিয়া সংঘটিত করতে হবে, কেমিক্যাল রিয়েকশন করাতে হবে। ঠিক আছে, তো এই ল্যাবরেটরির মধ্যে তোমার অনেক কিছু সরঞ্জাম থাকে এবং তোমাকে কি কি ইউজ করতে হবে, কোন কোন জিনিসগুলো তোমাকে পরিধান করতে হবে পরীক্ষাগারের সময়, সেগুলো তোমাকে জানতে হবে। তো এখন আসলে ল্যাবরেটরি ব্যবহার বিধি, আগে আমাকে যে টপিকটা জানতে হবে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার মধ্যে এর ব্যবহার বিধি। তুমি যে একটা ল্যাবের মধ্যে কাজ করতে যাবা, সেখানে কি কি জিনিস পরিধান করতে হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে কি অ্যাপ্রনটা পড়তে হবে। অ্যাপ্রন কি? অ্যাপ্রন তো তোমরা জানো সচরাচর। ঠিক আছে, তোমরা একটা চিত্র খেয়াল করে দেখো। এই এটা একটু ফুল সেলফস হতে হবে। ফুল সেলফস বলতে কিরকম, যে ফুল হাতা, মানে এটা হচ্ছে ফুল সেলফস হতে হবে সাথে, মানে এটা ফুল হাতা হতে হবে। আর এটা হচ্ছে অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল হতে হবে। অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়ালের হতে হবে। অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়ালস মানে কি, তোমার যেটা শোষণ ক্ষমতা মানে তোমার ধরো আমরা যে অ্যাপ্রনগুলো পরে, বেশিরভাগ মেয়েরা তো কলেজের ক্ষেত্রে যে অ্যাপ্রনটা পরে থাকে সেটা হচ্ছে সুতির কাপড়ে হয়ে থাকে। সেটার উপর যে কোনো অ্যাসিড বা ক্ষার জাতীয় কিছু পরে সেগুলো আমার ত্বকে সরাসরি চলে আসবে। কিন্তু এমন ধরনের তোমাকে অ্যাপ্রনটা পরতে হবে যেগুলো কোনো অ্যাসিড বা ক্ষার পড়লে সেটা শোষণ করে নিতে পারে, চুষে নিতে পারে। সেই ধরনের তোমাকে অ্যাপ্রন পরিধান করতে হবে। ঠিক আছে, তো এইসব সতর্কতার সাথে তোমাকে ওখানে প্রবেশ করতে হবে। তারপর তোমার একটা আছে অ্যাপ্রনের পর তোমাকে নিরাপদ গগলস যেটা ইউজ করতে হয়। ঠিক আছে, গগলস জিনিসটা কি তোমরা দেখো, সেটা হচ্ছে কি একদম পুরা আমরা যে নর্মাল গ্লাস পরে যে গ্লাসটা পরে তুমি এতে প্রবেশ করতে পারবে না, কোথায় কেমিক্যাল ল্যাবের মধ্যে বা যে কোনো জায়গায় তুমি এটা প্রবেশ করতে পারবে না। কেন, আমাদের নর্মাল গ্লাসের পাশে তোমার কিন্তু অনেক গ্যাপিং থাকে। এই গ্যাপের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ধোঁয়া প্রবেশ করতে পারে, বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল চোখের মধ্যে চলে আসতে পারে। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, তোমাকে এমন ধরনের শিল্ডস টাইপের গগলস পরতে হবে যে আশেপাশে শিল্ডস থাকবে। শিল্ডস বলতে কি বুঝছো? শিল্ডস বলতে বোঝানো হয় যে ওই একটু শক্ত আবরণ। ঠিক আছে, পাশে মানে একদম একদম খুব শক্ত, মানে কোনো গ্যাপ থাকবে না, একদম পুরোটা ঢাকা থাকবে পাশে দুই পাশে, এবং কি কোনো ধোঁয়া যাবারও প্রবেশ থাকতে পারবে না। এই ধরনের গ্লাসগুলো তোমাকে চোখে পরিধান করতে হবে। তারপর আসো তোমার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, নিরাপদ গগলসের পর হচ্ছে তোমার হচ্ছে মাস্ক। ঠিক আছে, তুমি মাস্ক পরতে ওই 2 টাকা 3 টাকা দামের মাস্কগুলো পরলে হবে না। তোমার কিছু এমন ধরনের মাস্ক আছে, সেগুলো হচ্ছে কি এরকম একটু একটু মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে এবং পুরোটা একদম ঢাকা থাকে, নাক মুখ কোনো মানে ধোঁয়া যাবার মানে নিঃশ্বাস মানে বাইরে ধোঁয়া যাবার কোনো ওয়ে থাকে না। এই ধরনের তোমাকে কি করতে হবে, এই ধরনের মাস্কগুলো তোমাকে পরিধান করতে হবে। এবং তোমরা দেখবে ওই বিভিন্ন কেমিক্যাল ল্যাবের মধ্যে যে বড় বড় মাস্কগুলো থাকে সেগুলোই তোমাকে ইউজ করতে হবে, যাতে সেখানে অক্সিজেনটা প্রবেশ করতে পারে কিন্তু কোনো ধরনের বাইরের ধোঁয়াগুলা, বিষাক্ত ধোঁয়া সেখানে প্রবেশ করতে না পারে মতো। ঠিক আছে, এরপর আসো তোমার 4 নাম্বার জিনিস যেটা মেন, সেটা হচ্ছে কি তোমার হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভস বলতে কি, তুমি ওই অ্যামাজনি বা এমিলিয়ানো মার্টিনেজ যে ধরনের গ্লাভসগুলো পরে সেই গ্লাভস না, বা মিষ্টির দোকানে যে মামা যে মিষ্টিটা দেয় গ্লাভস পরে, সেই গ্লাভস পরে তুমি সেখানে পরীক্ষা ল্যাবে যেতে পারবে না। তোমাকে কিছু প্লাস্টিকের রাবারের কিছু গ্লাভস আছে, সেগুলো পরে কেমিক্যাল ল্যাবে যেতে হবে। এরকম আমি একটা এক্সাম্পল দিয়ে, এটার মেন কারণ হচ্ছে কি আমাদের একটা ফ্রেন্ড ছিল। ঠিক আছে, যখন প্রথম যখন ল্যাবে গিয়েছিল, তো ল্যাবে গেলে কি হয়, অনেক কিছু এইসব জিনিস তোমাকে পরিধান করতে হয়। দেন ও হাতে গ্লাভস পরে নাই, ও অ্যাসিড এবং ক্ষার পরীক্ষা করতে গেছিল। হঠাৎ করে অ্যাসিডটা কি হয় ওর হাতের উপর পড়ে এবং ওর মাংস তো একদম সামনে বাইরের আবরণ তো চলে গেছে, পুরো অ্যাসিডে ঝলসে গেছে, ভিতরে চামড়া সহ নষ্ট হয়ে গেছে। তাহলে ওর এটা ক্ষত চিহ্নটা কিন্তু এখনো রয়ে গেছে। তো এগুলো গ্লাভসগুলো যদি পরে থাকতাম আমরা, ও যদি বা পরে থাকে গ্লাভস পরিধান করতে, ওর এত ক্ষতি হতো না। তাহলে আমাদের কয়েক ধরনের গ্লাভস থাকে।
তার মধ্যে কয়েকটা হচ্ছে কি নিওপ্রিন গ্লাভস, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার বিনেল গ্লাভস, 3 নাম্বার হচ্ছে তোমার জিটেক্স গ্লাভস, 4 নাম্বার হচ্ছে তোমার জিটেক্স গ্লাভস, তারপর হচ্ছে যে লেটেক্স গ্লাভস, আর আরেকটা বলে সেটা হচ্ছে কি প্রাকৃতিক রাবার গ্লাভস। এই ধরনের কিছু গ্লাভস থাকে, ঠিক আছে। এই গ্লাভসগুলো বিভিন্ন ধরনের গ্লাভস আছে, কিন্তু আমরা যেগুলো প্রাকৃতিক রাবার সিস্টেম যে গ্লাভসগুলো থাকে প্রাকৃতিক রাবার, সেই ধরনের গ্লাভসগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের বিধিনীতি, মানে এগুলো পরে আমাকে পরিধান করে এগুলো প্রবেশ করতে হবে আমাদেরকে, এবং কি এগুলো না পরে মানে কি তুমি ল্যাবরেটরিতে যখন কোনো পরীক্ষা নিরীক্ষা করতে যাবা, এগুলো তোমার মধ্যে যে পরিধান করা না থাকে, তাহলে এগুলো কিন্তু ক্ষতি হতে পারে তোমার যে কোনোভাবে, তোমার শরীরের মধ্যে যে কোনো ভাবে চলে আসতে এগুলো ক্ষতি হতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং কি কি জিনিস পরিধান করতে হবে সেগুলো। এবার আমরা ল্যাবরেটরির যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করি। ল্যাবরেটরির যন্ত্রপাতি হচ্ছে কি টেস্ট টিউব। টেস্ট টিউবটা কিরকম তোমরা লক্ষ্য করে দেখবা, এটা একটা কি যে যন্ত্র দিয়ে কেমিক্যাল পরিমাপ করা যাবে না, কিন্তু কেমিক্যাল নিয়ে বিক্রিয়া ঘটনা করা যাবে, বিক্রিয়া মানে ঘটানো যাবে, সেগুলো হচ্ছে টেস্ট টিউব। ধরো টেস্ট টিউবটা অনেকটা এরকমই হয়, ক্যাম্পে দেখো বা পাশের চিত্রটা দেখো। তো এই টেস্ট টিউব থেকে বিভিন্ন দাগের নিচে থাকে, বিভিন্ন সাইজের থাকে, এবং কি এগুলো দিয়ে কি করা হয়, তোমার ধরো শিক্ষা পরীক্ষা বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে, কেমিক্যালের আসল পরিমাপ করা যাবে না, কিন্তু কোনো একটা কেমিক্যাল নিয়ে তুমি শিক্ষা পরীক্ষার উপর রেখে, মানে কোনো শিক্ষার উপর রেখে সেখানে তুমি বিভিন্নভাবে নাড়িয়ে নাড়িয়ে পরীক্ষা করতে কাজে লাগে, ঠিক আছে। তো তোমার এটা কি রাসায়নিক দ্রব্য স্থানান্তর, তাপ প্রয়োগ, পর্যবেক্ষণের জন্য টেস্ট টিউবটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি ধরনীতি ধরতে হয়, ধরনীতি ধরবা, এবং ধরনীতি ধরলে কি হবে, এটা তোমার হাতের উপর কোনো ক্ষতিও না হতে পারে, বা কোনো একটা কেমিক্যাল অবশ্যই তুমি টেস্ট টিউবটা পরীক্ষা করার সময় একটু বাঁকা করে ধরবা, সেই কারণে পরবর্তী তুমি এভাবে যদি ধরে করো, যে কোনো সময় তোমার শরীরের উপর বিভিন্ন ধরনের ক্ষতিকর দ্রব্য চলে আসতে পারে, তাই একটু বাঁকা করে ধরে এটাকে নাড়িয়ে নাড়িয়ে টেস্ট টিউবটা তখন এই পরীক্ষাটা করা হয়, ঠিক আছে। টেস্ট টিউব এগুলো কি প্রশ্ন আসতে পারে যে এগুলো কেন ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এসে থাকে, ঠিক। এরপর আসো আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা যন্ত্রপাতি হলো, সেটা হচ্ছে কি বিকার। বিকার জিনিসটা কি, বিকার জিনিসটা তোমরা লক্ষ্য করো, এটা বিভিন্ন আয়তনের হয়ে থাকে, 50 ml 100 ml। তুমি বাজার থেকে ধরো এসিএল কিনে আনলা, সেটাতে একটা গ্যালান করে বা ড্রাম নিয়ে আসলা, তুমি টেস্ট টিউবে যখন এসিএল ঢালবা, তখন তো সে পুরো গ্যালান থেকে ঢালতে পারবো না, ঠিক না। তখন তোমাকে কি করতে হবে, এই গ্যালান থেকে তুমি বিকারকে কিছু পরিমাণ তুমি নিলা, এই বিকারক থেকে তুমি কি করবা, টেস্ট টিউবের মধ্যে তুমি প্রেরণ করবা। তো বিকারকের ব্যবহারটা হচ্ছে কি, এখানে অনেক পরিমাণে নেওয়া যায় আয়তন, এবং এখান থেকে তুমি টেস্ট টিউব বা কনিক্যাল ফ্লাক্স এইসব যন্ত্রপাতির মধ্যে তোমার এই দ্রবণগুলো প্রেরণ করতে বেশি সুবিধা হয়, সেই জন্য বিকারটা ব্যবহার করা হয়। বিকার মানে কি খুব সহজে এক প্রান্ত থেকে এক পাত্র থেকে অন্য পাত্রে সেটা সহজে স্থানান্তর করা যায়, এখানে অনেক পরিমাণ ত্বরণ নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তারপর আসো এখন হচ্ছে কি বুলেট। এটা বুলেটটা কেন ব্যবহার করা হয়, বুলেটটা হচ্ছে কি একটু খেয়াল করে দেখো, বুলেটের চিত্রটা তোমরা একটু বুঝবে এরকম, যে অনেকটা হচ্ছে কি ওই তোমার পাশে আমি চিত্র লক্ষ্য করে দেখো, আমরা যেমন অনেক সময় কি এতে দেখো, এটা পাশে একটা মতো থাকে, স্টপ ককের মতো থাকে, এটা কি পাতন নিয়ন্ত্রণ করে। পাতন নিয়ন্ত্রণ মানে কি জানো, ধরো তোমার কি করতেছে, ওই তোমার তুমি ধরো তোমার দরকার যে 10 ml দ্রবণ, কিন্তু তুমি বলে 11 ml দ্রবণ নিয়ে ফেললে কোনো একটা কিসের মধ্যে, টেস্ট পেপার মধ্যে বা যে কোনো কিছু এই বুলেটের মধ্যে, তুমি যদি 11 ml নিয়ে ফেললা, তো তোমাকে 1 ml দ্রবণ কি করতে হবে, কমাই ফেলতে হবে না। তুমি 1 ml দ্রবণটা কিভাবে কমাবা, এই আস্তে 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 এখানে দেখো, অনেকটা আমরা যখন হাতে যখন স্যালাইন দিই, এই স্যালাইনটা কিরকম করে
যে ওই আস্তে আস্তে করে যখন তুমি স্যালাইনের ইয়াটা একটা অংশ দেখবা হাতে যখন স্যালাইন দেয়, ওই একটু একটু করে তোমার যখন ঘুরাবা পানি বেশি পড়ে বা মাঝে মাঝে কম পড়ে, ওটা তোমার ওই মানে কি ওই বুলেটের মতন এটা ওই ছিপের মতো এটা নিয়ন্ত্রণ করার কীভাবে তুমি এত বেশি করে নামা বা বেশি করে তুলতে করবা পাথরটা নিয়ন্ত্রণ করবা। তো ধরো তুমি কী করবা, এটা আস্তে করে খুলে দেবা, এটা আস্তে আস্তে করবো, তারা ফোটা ফোটা পানির নিচে পড়তে থাকবে, এই নিচে নামতে 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 যখন 10 মিনিটের মধ্যে পৌঁছাবে তখন তুমি কী করবা, স্টপ পাম্পটি বন্ধ করে দেবে, তখন আর পানি পড়বে না। তো তখন কী হবে, এটা পাতনটাকে নিয়ন্ত্রণ হয়ে যাবে। এই পাতন মানে পাতন নিয়ন্ত্রণ করার জন্য এই বুলেটটা ব্যবহার করা হয়। তোমরা দেখবা তোমার বেশি পরিমাণ যখন লবণ নিতে হবে সেটাকে কমায় রাখার জন্য এইভাবে পাতনটা নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, এরপর আসলে তোমার হচ্ছে প্রিপেড। প্রিপেড জিনিসটা হচ্ছে কে খেয়াল করো, প্রিপেড প্রিপেড হচ্ছে কি ওই অনেক সময় এটা দেখবা তোমরা টেস্ট ল্যাবের মধ্যে গেলে যে ওই অনেক সময় আমরা যখন কোনোভাবে পেতে ওষুধ খেতাম তরল জাতীয় একটা জিনিস দিয়ে মুখে তুলে নিয়ে এসে আমরা হা করে খেতাম না, তখন এরকম প্রিপেডের একটা জিনিস এগুলোকে তুমি দ্রবণের মধ্যে বিকালের মধ্যে প্রিপেড ঢুকিয়ে দ্রবণটা তুলে নিলা, তারপর তোমার যদি দ্রবণটা বেশি পরিমাণ হয় তুমি আঙুলটা একটু চেপে ধরে একটু একটু হালকা হালকা করে দ্রবণটা নিচে পেতে রাখি পাতন ঘুরিয়ে তুমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো। প্রিপেডও কিন্তু সেম আমারটা বুড়োটার মতো কাজ করে। বুড়োটা হচ্ছে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে, আর ওটা হচ্ছে তোমার এরকম চাপ দিয়ে, চাপটা যখন একটু লুজ করবা তখন আস্তে আস্তে করে পড়বে। তারপর আসো তোমার ক্রনিক্যাল ফ্লাক্স, এটাও কিন্তু খুব একটু ইম্পর্টেন্ট। ক্রনিক্যাল ফ্লাক্স এটা বিভিন্ন আয়তন হচ্ছে কি, এটা কি হয় ক্রনিক্যাল ফ্লাক্সের কাজ হচ্ছে কি, ধরো তুমি একটা বিকার থেকে তুমি এসিএন নিলা আর একটা বিকার থেকে তুমি কি নিলা এনএস নিলা, এই দুটাকে মিশ্রণ আমি কোথায় ঘটাবো, এই মিশ্রণটা ঘটানোর জন্য কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করা হয়। দুইটা দ্রবণের মিশ্রণ একত্রিত করার জন্য তখন সেগুলোকে কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়। তার কনিক্যাল ফ্লাক্সে নিয়ে সেটাকে এভাবে নাড়িয়ে ওই কালারটাকে চেঞ্জ করা হয়। ঠিক আছে, তার কনিক্যাল ফ্লাক্সের সুবিধা হচ্ছে কি দুইটা দ্রবণকে মিশ্রিত করার জন্য কনিক্যাল ফ্লাক্সটা ব্যবহার করা হয়। এটা ছোট বিভিন্ন আয়তনের হয়ে থাকে, তোমরা চিত্র খেয়াল করলে বুঝতে পারবো। ঠিক আছে, এরপর আসো আয়তন মিতিক ফ্লাক্স। আয়তন মিতিক ফ্লাক্স, আয়তন মিতিক ফ্লাক্সটা কিরকম একটু চিত্র খেয়াল করে দেখো, যে একটু আকার থাকে বড় আকারের ফ্লাক্সের মতন থাকে। ঠিক আছে, এরকম তোমরা আমি পাশে চিত্র দেওয়া আছে তো আমি আঁকছি, এরকম বড় আকার ফ্লাক্স থাকে এবং এখানে দ্রবণটা সংরক্ষণ করে রাখা হয়। আয়তন মিতিক ফ্লাক্স কেন ব্যবহার করা হয়, ধরো আমি একটা পরীক্ষা করব, পরীক্ষাটা করবো আমি কালকে, কিন্তু দ্রবণটা আমি আজকে রেডি করে রাখবো, মানে ক্ষণস্থায়ী দ্রবণ সংরক্ষণের জন্য। ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী মানে একদিনের জন্য। এই ক্ষণস্থায়ী সংরক্ষণের জন্য যে পাত্রটা আমি ইউজ করবো সেটা হচ্ছে আয়তন ভিত্তিক ফ্লাক্স। ঠিক আছে, আর আয়তন ভিত্তিক ফ্লাক্স বেশি হলে 24 ঘন্টা তুমি সংরক্ষণ করতে করে রাখতে পারবে এখানে দ্রবণ, এর বেশি হলে সেটা নষ্ট হতে পারে। কিন্তু তুমি দীর্ঘদিন সংরক্ষণের জন্য তোমাকে ব্যবহার করতে হবে কি রিয়েজেন্ট বোতল, রিয়েজেন্ট। ঠিক আছে, এই রিয়েজেন্ট বোতলের কাজ কি, রিয়েজেন্ট বোতল হচ্ছে কি তোমার দীর্ঘদিন ধরে এটা সংরক্ষণ করে রাখতে পারবা, এবং এটা দুই কালার হয়, একটা সাদা একটা বাদামি। আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যখন বাসা বাড়িতে উইন্ডোতে যে গ্লাসগুলো থাকে সেগুলো দেখবা কালারিং থাকে, অনেক সময় নীল তারপর বাদামি কালার, বা আমরা যখন গাড়িতে কার বা মাইক্রোর মধ্যে দেখবা গ্লাসগুলো কালারিং থাকে নীল বা বাদামি বা কালো। এইসব কালার কেন করা হয়, যাতে সূর্যের আলোস ভিতরে প্রবেশ করতে না পারে। ঠিক এরকম কিছু বোতল আছে যেগুলো হচ্ছে কালারিং, কিছু আবার সাদা। তোমার কালারিং বোতল কেন করা হয়, আমাদের রাসায়নিক এমন দ্রব্য আছে যেগুলো দ্রবণগুলো থাকে যেগুলো কি সূর্যের আলোর সাথে রিয়েকশন করে ফেলতে পারে, তখন যে কোনো ধরনের যে কোনো সময় কোনো একটা রিয়েকশন হয়ে যেতে পারে। তো এখন এই যেগুলা সূর্যের আলোর সাথে সহজে রিয়েকশন করে সেগুলোকে কালারিং বা বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করে রাখা হয়। বাদামি বর্ণের বোতল সংরক্ষণ করে রাখা হয় যাতে সূর্যের আলো সেখানে প্রবেশ করতে না পারে এবং সেখানে কোনো ধরনের রিয়েকশন করতে না পারে। আবার কিছু কিছু এমনি নর্মাল সাদা কাঁচের বোতলও রাখা যায়, কেন সেগুলো সূর্যের আলোর সাথে কোনো রিয়েকশন করে না। তো এই রিয়েজেন্ট বোতলের কাজ হচ্ছে এটাই, কালারিংগুলো যেটা বাদামি বর্ণের রিয়েজেন্ট বোতল যেটাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি এখানে অনেক দিন ধরে তুমি 1 মাস বা অনেক দিন ধরে তুমি রাসায়নিক দ্রবণগুলো বা দ্রব্যগুলো সংরক্ষণ করে রাখতে পারবে, তাতে কোনো ক্ষতি হবে না, নষ্ট হবে না। এটা হচ্ছে রিয়েজেন্ট বোতলের কাজ। এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতি, আরো অনেক অনেক যন্ত্রপাতি আছে, সবগুলো বলে কিন্তু শেষ হবে না। অনেক আরো অনেক প্রায় আরো 20, 30, 40 প্রজাতির তুমি যন্ত্রপাতি এখানে দেখতে পাবা। তো
তোমার আগে পর্যন্ত তোমরা ল্যাবে প্রবেশ করবে, কেন তোমাদের কেমিস্ট্রি ল্যাবটা হয়ে থাকবে, সব কলেজে হয়, তখন তোমরা ওখানে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পারবে। ঠিক আছে, এগুলো কলেজের স্যাররাও বলে দেবে। তো এগুলো জাস্ট একটু তোমাদের বই যেগুলো আছে সেগুলো নিয়ে একটু করে হালকার উপর ঝাপসা একটু আলোচনা। ঠিক আছে, এবার এখন আসো রাসায়নিক দ্রব্য তোমার কি আমি কোথায় কোথায় সংরক্ষণ করে রাখা দরকার। যেমন এই জিনিসগুলো তো মাথায় রাখবো কি, যেমন সোডিয়ামকে তুমি যেখানে সেখানে তুমি সংরক্ষণ করে রাখতে পারবে না। সোডিয়ামকে যদি পানির সাথে সংস্পর্শ আসে, সোডিয়ামকে যদি পানির সাথে রাখা হয় তাহলে সেখানে সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এরকম অনেক ধরনের ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে একটু বুঝতে পারবা যে ইউটিউবে আছে অনেক ধরনের ভিডিও যে সোডিয়াম পানির সাথে রিয়েকশন করলে দ্বিগুণ করে এখানে আগুন ধরে যাচ্ছে বা বিভিন্ন ধরনের বিস্ফোরণ ঘটছে। ঠিক আছে, এরপর আসো তোমার সোডিয়ামকে তাহলে কোথায় রাখা হবে, সোডিয়ামকে বাতাসের বাইরে অক্সিজেনের সাথেও রাখা যায় না, তো সোডিয়ামকে রাখতে হবে তোমার কি, তোমার বিভিন্ন ধরনের কোথায়, বিভিন্ন ধরনের তোমার এই কেরোসিন বা অ্যালকোহল জাতীয় যে কোনো ইথার এইসব পাত্রের দ্রবণের মধ্যে এগুলোকে চুবিয়ে রাখতে হবে। বিশেষ করে কেরোসিনের পাত্রে, যেখানে কেরোসিনের পানি আছে সেখানের মধ্যে সোডিয়ামকে কি ডুবিয়ে রাখা হয়। এটা হচ্ছে সোডিয়ামের সংরক্ষণ করার নিয়ম। এরপর তোমার আছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। NaOH কাঁচের বোতল রাখতে হবে, কিন্তু কাঁচের বোতল রাখলে কি হবে, সেখানে উপরে কাঁচের বোতলের উপরে তোমার রাবারের স্টপার মানে স্টপ কক দিয়ে, রাবারের স্টপ কক দিয়ে সেটা ঢাকনাটা মেরে রাখতে হবে। কেন, নাহলে সেখানে বাতাসের অক্সিজেন প্রবেশ করলে সেখানে বিভিন্ন ক্ষতি সাধন করে থাকতে পারে। তাহলে কাঁচের বোতল রাখবো, সাথে রাবারের স্টপার দিয়ে মুখটা বন্ধ করে রাখতে হবে। তো অ্যামোনিয়াকে কাঁচের বোতল রেখে ভালো করে মুখটা বন্ধ করে রাখতে হয়। তারপর হচ্ছে ন্যাট্রিক অ্যাসিড HNO3, HNO3 তোমাকে রাখতে হবে কোথায়, বিভিন্ন এই রিয়েজেন্ট বোতলে, বাদামি বর্ণের রিয়েজেন্ট বোতলে HNO3 সংরক্ষণ করে রাখতে হয়। ঠিক আছে, এটা গেল। এখন আমরা করব তোমার বিভিন্ন কেমিক্যাল হ্যাজার্ড চিহ্ন, মানে বিপদ চিহ্নগুলো, যেগুলো বিপজ্জনক চিহ্ন সেগুলোকে দেখে তুমি কোনটা কিভাবে বুঝবা সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে প্রথম আমরা যেটা দেখবো যে ঝুঁকিপূর্ণ সতর্কীকরণ চিহ্নটা, সেটা হচ্ছে কি দাহ্য পদার্থ। এই দাহ্য পদার্থ বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন অ্যালকোহল, ইথেন, LPG, বেনজিন, এগুলো কিন্তু দাহ্য হিসেবে, মানে এগুলোতে সহজে আগুন ধরে যেতে পারে। তো এইসব লোগো দেখলে মনে করবা সেগুলো হচ্ছে দাহ্য, সেগুলো থেকে ক্ষতি হতে পারে। এরপর আরেকটা ঝুঁকিপূর্ণ সতর্কীকরণ চিহ্ন হচ্ছে জারক। এই চিহ্নটা দেখলে কোনো দ্রবণের উপর বা যখন কোনো কিছুর উপর, তখন মনে করবা সেখানে জারক হয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন এক্সাম্পলের মধ্যে রয়েছে ক্লোরিন, তা হচ্ছে O3, H2O2, H2SO4, I2। এই সকল দ্রবণ দেখলে বা এই সকল যৌগ বা মৌলগুলো দেখলে মনে করবা সেটা জারক হিসেবে কাজ করতে পারে। সেখানে ধরনের বিভিন্ন ধরনের তোমার ক্ষতিকর মানে বা যে কোনো ধরনের ধ্বংসাত্মক কিছু ঘটে যেতে পারে, সেগুলো তোমার সতর্কতার সাথে ইউজ করতে হবে। এই ক্ষতিকর চিহ্নটা দেখলে বুঝতে হবে কি এটা বিস্ফোরক। এই বিপজ্জনক চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদেরকে সবাইকে মেনে চলতে হবে এবং এটা দেখলে অনেক কিছু বুঝতে হবে। আমরা বলি এই বিস্ফোরক চিহ্নটা অনেক কিছু, যেমন কি কি থাকতে পারে, বিভিন্ন ধরনের জৈব পারক্সাইড, বারুদ, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো কিন্তু বিস্ফোরক হিসেবে কাজ করতে পারে। কিছুদিন আগের একটা ঘটনা, যে আমরা যে সীতাকুণ্ড যে কন্টেনার ডিপো বিস্ফোরণ ঘটেছিল, সেখানে কিন্তু জৈব পারক্সাইড ছিল। এই জৈব পারক্সাইডটা কি হয়ে গিয়েছিল, বৃষ্টির পানির সাথে যখন রিয়েকশন করে সেখানে আগুন ধরে যায়, কিন্তু কেউ জানতে পারে না সেখানে জৈব পারক্সাইড ছিল। জৈব পারক্সাইড পানির সাথে আগুন ধরে। এরপর যখন ফায়ার ব্রিগেড গেল, ফায়ার ব্রিগেড যখন সেখানে আগুন নিভাতে গিয়েছে, তারা যখন আরো বেশি পরিমাণ পানি যখন কি প্রয়োগ করেছিল, তখন সেখানে সাথে সাথে বিস্ফোরণ ঘটছে এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। তা আমাদেরকে যদি কোনো একটা দ্রব্যের উপর বা কোনো একটা যৌগের উপর যখন এই চিহ্নগুলো থাকবে বা কোনো একটা কিছুর উপর এই বিস্ফোরক চিহ্নটা দেখলে মনে করবা সেটাতে যে কোনোভাবে বিস্ফোরণ করতে পারে, সেদিকে তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই চিহ্নটা দেখলে তোমাদেরকে মনে রাখতে হবে এটা একটা ক্ষয়কারক ঝুঁকিপূর্ণ চিহ্ন। এটা দ্বারা বোঝানো হয় তোমার ধরো কস্টিক সোডা, H2SO4, HCl, H2O2, এই সকল যৌগ তোমার যদি হাতের উপর পড়ে বা কোনো জায়গায় কোনো কিছুর উপর পড়ে, তখন সেগুলো তোমার ক্ষয় সাধন করে থাকতে পারে। তো এই সকল ক্ষয়কারক চিহ্নগুলো তোমাদেরকে মানে সতর্কতার সাথে তোমাদেরকে ইউজ করতে হবে। এই চিহ্নটা বিভিন্ন ধরনের গাঢ় H2SO4, গাঢ় HCl, তারপর হচ্ছে তোমার CaCl3, এই ধরনের যখন কোনো শক্তিশালী অ্যাসিড যখন
যে কোনো জায়গায় তোমার এই চিহ্নটা দেওয়া থাকবে, তখন মনে করবে সেটা একটা খুব বিপজ্জনক হতে পারে এবং সেটা যে কোনো ধরনের তোমার বিস্ফোরণ বা যে কোনো ক্ষতি করে থাকতে পারে। এই চিহ্নটা দেখলে মনে করবা যে কোনো ধরনের যৌগ বা যে কোনো ধরনের উপাদান এগুলো পরিবেশের জন্য ক্ষতি হতে পারে ইউজ করা। যে কোনো খনিজ অ্যাসিড, তরল বা গ্যাসীয় NH3, SO2 এগুলো পরিবেশ দূষক হিসেবে কাজ করে, পরিবেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি করে থাকে। পরিবেশের বিভিন্ন তোমার কি গাছগাছালা বা প্রাণী যেগুলো পরিবেশে বসবাস করে সেগুলোর জন্য এটা ক্ষতি করে থেকে থাকে। তাহলে এই সকল যৌগ বা উপাদান আমাকে খুব সহায়তার সাথে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। স্বাস্থ্য ঝুঁকি বলতে এখানে এই চিহ্নটা দ্বারা দেখলে তোমরা বুঝতে পারবা যে এই NO3, তারপর হচ্ছে যে তোমার SO2, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, এগুলো তোমার শরীরের মধ্যে প্রবেশ করলে যে কোনোভাবে তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে, স্বাস্থ্যের বিভিন্ন ক্ষয়ক্ষতি করে থাকতে পারে। তাহলে এগুলো কিন্তু খুব স্বাস্থ্য ঝুঁকি হিসেবে কাজ করে থাকে। তাই আমাদেরকে এইসব যৌগ দেখলে বা যে কোনো ধরনের উপাদান দেখলে আমাকে সবসময় খুব সতর্কতার সাথে এগুলো ইউজ করতে হবে। এই তেজস্ক্রিয় রশ্মি, এই চিহ্নটা দেখলে মনে করবা এগুলো আমাদের শরীরের জন্য বেশি ক্ষতিকর। এগুলো থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম এ ধরনের যৌগ থেকে কিন্তু মৌলগুলো থেকে কিন্তু তেজস্ক্রিয়তা নির্গত হয়, যা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জন্য বিভিন্ন ক্ষতি হয়ে থাকে। পরবর্তীতে এগুলো ক্যান্সার রোগের জন্য সৃষ্টি হতে একটা দায়ী হিসেবে কাজ করে। তা আমাদেরকে এগুলো সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এই চিহ্নটা দ্বারা বোঝানো হয় এটা একটা বিষাক্ত চিহ্ন, যেমন বিভিন্ন ধরনের বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এটা, যেমন পটাশিয়াম সায়ানেট, মার্কিউরিক ফেনল, আর্সেনিক অক্সাইড। এই সকল দ্রব্য যদি আমার শরীরে প্রবেশ করে তাহলে আমাদের শরীরে বিভিন্ন বিষক্রিয়া সৃষ্টি করে, যা আমাদের শরীরের জন্য খুব ক্ষতি হয়ে থাকে। তা আমাদের এগুলো সতর্কতার সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে।